সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণী গণিত চ্যাপ্টার 11 রাশি বিজ্ঞান। এই চ্যাপ্টারটা করার আগে তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো একটা লাইক দেবেন, কারণ এই বিভিন্ন ক্লাসে গণিতের বিষয়ের উপর আমি ভিডিও করি যাতে ঘরে বসেই তোমরা অঙ্ক বুঝে নিতে পারো। তাহলে এই চ্যাপ্টার করার আগে অঙ্কগুলো করার আগে তোমাদের এই প্রথম ভিডিওতে আমি বেসিক ধারণা দেবো রাশি বিজ্ঞান সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমি অঙ্কগুলো করাবো। এখন ধরো কোনো তথ্য এইগুলো দেওয়া আছে, সেই তথ্য থেকে তোমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তোমরা আগের ক্লাসে তৈরি করেছো, আশা করি সেগুলো তোমাদের মনে আছে। তবুও আমি একটু বলে দিচ্ছি যে ধরো এরকম কতগুলো কাঁচা তথ্য দেয়া থাকে, সেইখান থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে গেলে কি করতে হয়, ওই যে মানগুলো দিয়েছে সেগুলো পরপর করে আগে লিখেছিলে, হ্যাঁ, সেই মানগুলো কতবার আছে সেইটাই হচ্ছে তার পরিসংখ্যা হয়, তাই তো। ধরো এই যে 50টি পরিবারের দৈনিক খাবারের জন্য দৈনিক খরচ সেইগুলো দেওয়া আছে, তাহলে এখানে দেখো 75 সংখ্যাটা 4বার আছে, তাই পরিসংখ্যা হচ্ছে 4। তাহলে ট্যালি মার্ক হচ্ছে 4টে দাঁড়ি, হ্যাঁ। তাহলে ট্যালি মার্ক ব্যাপারটা কি তার আগে একটু বলে দিই। ট্যালি মার্কটা তোমরা যদিও জানো ব্যাপারটা, ট্যালি মার্ক হচ্ছে, যদি ট্যালি মার্কে ধরো একটাকে একটা দাঁড়ি দিয়ে নির্দেশ করা হয়, দুইটাকে দুটো দাঁড়ি দিয়ে, তিনটাকে তিনটে দাঁড়ি দিয়ে, চারটাকে চারটে দাঁড়ি দিয়ে, পাঁচটাকে চারটে দাঁড়ি দিয়ে একটা কাটা, তাহলে হয়ে গেলো 5। ছয়টা কি, ছয়টা হচ্ছে ধরো 5 লিখলে 5 মানে 4টে দাঁড়ি দিয়ে একটা কাটা আর একটা দাঁড়ি, এভাবে পরপর আসে, হ্যাঁ। তাহলে 75 সংখ্যাটা যেহেতু এখানে 4বার আছে, তাহলে তার পরিসংখ্যা হয়ে গেল 4, তার ট্যালি মার্ক হলো 4টে দাঁড়ি, ঠিক আছে। তাহলে এবার এভাবে বিভিন্ন সংখ্যাগুলো তার পরিসংখ্যা তোমরা বার করতে পারবে, কারণ আগে ক্লাসে তোমরা করেছো। এবার তোমরা যে করেছো অঙ্ক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে যে তোমাদের সঠিক হয়েছে সেটা জানার জন্য কি করবে, এই পরিসংখ্যাগুলো মোট যোগ করে দেখবে, যেটা হচ্ছে সেটা যেন এই যে তথ্যগুলো দেওয়া আছে সেই মোট তথ্যের সঙ্গে যেন মিলে যায়, ঠিক আছে। তাহলেই জানবে তোমার পরিসংখ্যা বিভাজন তালিকাটা সঠিক হয়েছে। তোমরা এইগুলো ব্যাপারগুলো জানো, আগের ক্লাসে করেছো। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে দৈনিক খরচ, হ্যাঁ, দৈনিক খরচ এখানে এক্স দিয়ে নির্দেশ করছি কেন, কারণ এটা একটা চলরাশি, কারণ এর কোনো নির্দিষ্ট মান নাই, বিভিন্ন মান আছে, কোনোটা 75, কোনোটা 90, কোনোটা 110, এভাবে বিভিন্ন ধরনের মান হচ্ছে। সেই জন্য এই দৈনিক দৈনিক খরচ এটা হচ্ছে একটা চলক, সেই জন্যই এটাকে বলছে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে, ঠিক আছে। সেই জন্য এটাকে এক্স দিয়ে নির্দেশ করা হয়েছে, আর পরিসংখ্যাকে এফ দিয়ে নির্দেশ করা হয়। এখন এই যে চলগুলো, এই চলগুলোকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে চল বিচ্ছিন্ন ডিসক্রিট, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস। বিচ্ছিন্ন চলক কাকে বলছে না, বিচ্ছিন্ন চল বলছে, উদাহরণ দিয়েছে এখানে একটা, দেখো কোনো দেশের নদীর সংখ্যা, মানে বিচ্ছিন্ন চলো তোমাদেরকে একটা বলছি, ধরো কোনো দুটো সংখ্যার মধ্যে মাঝখানে কোনো যেন মান সেখানে পাবে না। যেমন ধরো ধরো ভারতের নদীর সংখ্যা আমি ধরতে বলছি আর কি, ভারতের নদীর সংখ্যা 10, বাংলাদেশের নদীর সংখ্যা 11, ঠিক আছে। এরকম বিভিন্ন দেশের নদীর সংখ্যাগুলো তোমাদেরকে পরপর দিয়ে গেছে। এবার দেখো 10 ভারতে, বাংলাদেশ 11, এটা ধরতে বলছি আর কি, হ্যাঁ। এবার কোনো দেশের নদীর সংখ্যা কি 10.5 হতে পারে কি, অথবা 10.4 হতে পারে কি, 10 আর 11-র মাঝে তো এই সংখ্যাগুলো আছে, 10.4, 10.5, 10.1, এই সংখ্যাগুলো আছে। কিন্তু নদীর সংখ্যা দিয়ে যখন কোনো বিচার করছি, তথ্য আনছি, সেক্ষেত্রে থেকে আমরা 10.1, 10.2 এই মানগুলো আমি পাচ্ছি না, কারণ নদীর সংখ্যা কোনোদিন 10.1 হতে পারে না, 10.2 হতে পারে না। তখন এই চলগুলোকে আমরা বলবো ডিসক্রিট চলক বা চল বিচ্ছিন্ন। কন্টিনিউয়াস চলক আগে বলবো না, যখন সব ধরনের মানই আমি পাবো। ধরো কোনো ছাত্রের ওজন, সেই দিয়ে বিচার হচ্ছে, ছাত্রের ওজন 10 কেজি হতে পারে, 10.1 কেজি হতে পারে,
10.5 কেজি হতে পারে। তাহলে সব ধরনের মানই হতে পারে। ছাত্রের ওজন যখন দিয়ে আমরা একটা বিভাজন তালিকা তৈরি করব, সেক্ষেত্রে আমি সব ধরনের মানই পাবো। 10 আর 11 মাঝখানে সব ধরনের মান পাবো, 11 থেকে 12 মাঝেও সব ধরনের মান পাবো। সেক্ষেত্রে এই ধরনের চলকে বলা হয় কন্টিনিউয়াস চলক। এই তো গেল আগের চ্যাপ্টার পর্যন্ত তোমরা যে অঙ্কগুলো করেছো তার বিষয়। এরপরে বিষয় হচ্ছে আমরা নবম শ্রেণীতে কিভাবে এই পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব, সেইটাই হচ্ছে আমার মূলত বিষয়। ঠিক আছে, তার আগে জানতে হবে প্রসার কাকে বলে। তাহলে এরপর আসছি আমি নবম শ্রেণীতে কিভাবে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। কারণ কি, কারণ এভাবে তথ্য দিয়ে যদি আমি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি সেক্ষেত্রে অনেক কষ্টসাধ্য হবে। কাজটাকে সহজ করার জন্যে আমি নবম শ্রেণীতে যেভাবে করছি সেটা সহজ করার জন্য এভাবে রাশিবিজ্ঞানটা এভাবে এসছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করব, বিভিন্ন যে তথ্যগুলো দিয়েছি সেটা আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করে নেব, নিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। কয়েকটা শ্রেণীতে ভাগ করার জন্য প্রথমেই যে কথাটা আসছে সেটা হচ্ছে প্রসার। ঠিক আছে, প্রসার জিনিসটা কি, প্রথমেই যে কথাটা আছে সেটা হচ্ছে প্রসার। না প্রসার কাকে বলছি, না প্রসার হচ্ছে কোনো, ধরো এইখানে এই যে তথ্যগুলো পেয়েছিলাম, হ্যাঁ, এই যে তথ্যগুলো এখানে ছিল, এই তথ্যগুলোর মধ্যে সর্বনিম্ন মান কত 75, আর সর্বোচ্চ মান কত হচ্ছে 275। সর্বনিম্ন 75, সর্বোচ্চ 275। তাহলে প্রসারটা এখানে হলো 275 মাইনাস 75 মানে হলো 270। ঠিক আছে, তাহলে প্রসার কাকে বলছে না, সর্বোচ্চ কোনো প্রদত্ত রাশি তথ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর হলো প্রসার। কোনো রাশি তথ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের বিয়োগফল। ঠিক আছে, তাহলে ওই যে তথ্য ছিল তার সর্বোচ্চ মান 275 আর সর্বনিম্ন মান 75, তার অন্তর হচ্ছে 270, তাহলে 270টা হলো প্রসার। এবার এই যে প্রাপ্ত তথ্যগুলোকে আমরা কটা শ্রেণীতে ভাগ করব। ঠিক আছে, ধরো আমি প্রাপ্ত শ্রেণীগুলোকে আমি 6টা শ্রেণীতে ভাগ করতে চাইছি, তাহলে কি করব, তখন 270কে 6 দিয়ে ভাগ করব। 270কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, প্রায় 35 হবে। 35 সমান হচ্ছে না, প্রায় 35 হচ্ছে। 270কে 6 দিয়ে ভাগ করো, 3 6 18, 18 27 থেকে 18 বিয়োগ করলে কত হয়, 9। না, এটা তো হচ্ছে 200, সরি এখানে আমার ভুল হয়ে গেল। এখানে 275 থেকে 75 বিয়োগ করলে 270 নয়, এটা 200। ঠিক আছে, তাহলে 200কে 6 দিয়ে ভাগ, 200কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 20 থেকে 18 ভাগ করলে 2, শূন্যটা নামলো, 3 6 18, দশমিক খালে আবার 0, 3 6 18, মানে এটা মিলছে না আর কি। তার মানে কি হলো, 200কে 6 দিয়ে ভাগ করলে প্রায় 35 হচ্ছে। তাহলে আমি যদি 6টা শ্রেণীতে ভাগ করতে চাই তাহলে প্রসারকে 6 দিয়ে ভাগ করব। যদি ধরো আমি 5টা শ্রেণীতে ভাগ করতে চাই তাহলে প্রসারকে আমি 5 দিয়ে ভাগ করব। 200কে 5 দিয়ে ভাগ করলে 40। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত হয়ে গেল, না শ্রেণী দৈর্ঘ্যটা বলছে কি না, ওই প্রসারকে যটা শ্রেণী দিয়ে ভাগ করব তার ভাগফল। ঠিক আছে, এরপর তোমরা শ্রেণী মানে অন্তর কটা নেবে সেটা হচ্ছে ভাবার বিষয়। না বলছে শ্রেণী অন্তরের সংখ্যা, মানে শ্রেণীর সংখ্যা তোমরা যেন 5-এর কম নিও না আর 30-এর বেশি নিও না। 5-এর কম নিলে কি হবে, 5-এর কম নিলে আমরা যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করছি সেইখান থেকে প্রাপ্ত মানগুলো যেগুলো বেরোবে তার ভ্রমশূন্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর 30-এর বেশি নিলে কি হবে, 30-এর বেশি যদি আমি শ্রেণী অন্তর করতে চাই তাহলে আমার কাজটা পরিশ্রম সাধ্য হয়ে যাবে। ওকে, তাহলে 5-এর কম নেবো না, 30-এর বেশি নেবো না। তাহলে ধরো আমি এই যে প্রসারকে 6 দিয়ে ভাগ করে 35 পেয়েছি,
তাহলে এইখানে শ্রেণী দৈর্ঘ্যটা হয়ে গেল কত, 35। ঠিক আছে, তাহলে এই 35 শ্রেণী দৈর্ঘ্য থেকে আমি যদি একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি কি হবে দেখ, সেটা দেখা যাক। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা আমি এখানে 35 নিচ্ছি। তাহলে ধরো প্রথম শ্রেণী অন্তরটা নিলাম 70 থেকে 105, 70 সঙ্গে 35 যোগ করলে 105। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীটা হবে কত, 105 থেকে 35 যোগ করলে 140, তৃতীয়টা হবে 140 থেকে 35 যোগ করলে 175। যেন শ্রেণী দৈর্ঘ্যটা সব ক্ষেত্রে 35 নিচ্ছি। ঠিক আছে, চতুর্থ হবে 175 থেকে 210, এটা হবে 210-এর সঙ্গে 35 যোগ করলে 245। চতুর্থটা কত হবে, 245 থেকে 280। দেখো কটা হলো, 1 2 3 4 5 6টা। দেখো 6 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে শ্রেণী অন্তর এখানে ছিল প্রায় 35। তাহলে প্রত্যেকটা দেখো শ্রেণী দৈর্ঘ্য 35 হয়েছে। 175 থেকে 70 বিয়োগ করলে 35, 140 থেকে 105 বিয়োগ করলে 35, সব কটাও শ্রেণী দৈর্ঘ্যটা 35। শ্রেণী দৈর্ঘ্য কোনটা না, ঊর্ধ্ব শ্রেণীসীমা আর নিম্ন শ্রেণীসীমা বিয়োগফল, সেটা আমি পরে আসছি। এবার দেখো তাহলে 70 থেকে 105 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে, হ্যাঁ এইখানে দেখো এই 105 যে সংখ্যাটা সেটা এর মধ্যে প্রথম শ্রেণী অন্তরের মধ্যে ধরবো না, সেটা দ্বিতীয় শ্রেণী অন্তরের মধ্যে চলে যাবে। হ্যাঁ, তার মানে কি 70 থেকে 104 পর্যন্ত যতগুলো ওই তথ্য আছে সেই তথ্য সংখ্যাটাই হচ্ছে ওর প্রথম শ্রেণীটার পরিসংখ্যা। দ্বিতীয়টা হবে 105 থেকে 139 পর্যন্ত, 140 নয় 139 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, তথ্য আছে, সেই সংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যা। দেখো তোমরা এই গুনে গুনে দেখো 70 থেকে 175, 70 থেকে 105-এর মধ্যে মানে 104-এর মধ্যে কতগুলো আছে না, 75 আছে 4টে আর 90 আছে 3টে, মানে 7টা। তাহলে প্রথম শ্রেণী অন্তরটা হয়ে যাবে কত, হ্যাঁ প্রথম শ্রেণী অন্তরের পরিসংখ্যা হয়ে যাবে 7। ঠিক তেমনি দ্বিতীয়টা হয়ে যাবে 13, তৃতীয়টা হয়ে যাবে 11, তারপরটা হবে 13, তারপরটা হবে 4, তারপরটা হবে 2, যোগ করে দেখো 50। এটা তোমরা করে করে দেখবে। তাহলে পরিসংখ্যা এখানে কি ব্যাপারটা আসছে না, প্রথম শ্রেণীটার 70 থেকে 104 পর্যন্ত ওই যে তথ্যগুলো যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার মোট সংখ্যাটা, সেটা হচ্ছে পরিসংখ্যা। দ্বিতীয়টা হচ্ছে 104 থেকে 105 থেকে 139 পর্যন্ত। তৃতীয়টা হচ্ছে 140 থেকে 174 পর্যন্ত। হ্যাঁ, এই যে 174 পর্যন্ত কেন নিচ্ছি, 175 পর্যন্ত কেন নিচ্ছি না, অথবা 70 থেকে 104 পর্যন্ত নিচ্ছি, 105 পর্যন্ত নিচ্ছি না কেন, সেটা আমি পরবর্তী আলোচনায় আসছি। দ্বিতীয়টার 105 থেকে 139 পর্যন্ত নিচ্ছি, 140 পর্যন্ত নিচ্ছি না কেন, সেটা আমি পরে আলোচনায় আসছি। তাহলে পরিসংখ্যাটা কি হলো, এখানে 70 থেকে 104 পর্যন্ত যতগুলো তথ্য আছে সেই সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে ট্যালি মার্কটা কী হবে না, 7 হলে প্রথমটা হচ্ছে 5 2, 13 মানে হচ্ছে 2 5, 2 5 একটা 3, এটা হচ্ছে 2 5 একটা 1, এটা হচ্ছে 2 5 একটা 3, এটা হচ্ছে 4টে নারী, এটা হচ্ছে 2টো নারী। ঠিক আছে, তাহলে ট্যালি মার্কগুলো হয়ে গেল। এরপর যেটা আসছে শ্রেণী অন্তর। শ্রেণী অন্তর মানে এই যে প্রত্যেকটা যে শ্রেণীতে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা শ্রেণীকেই বলছে শ্রেণী অন্তর। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রথম শ্রেণী অন্তর, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী অন্তর, এটা তৃতীয় শ্রেণী অন্তর। ওকে, তাহলে প্রত্যেক শ্রেণীতে যে ভাগ করা হয়েছে এরকম প্রত্যেক শ্রেণীটাকেই বলছে শ্রেণী অন্তর।
70 থেকে 105 পর্যন্ত দিয়েছি, তাই জন্য একে শ্রেণী অন্তর বলছে আর কি। হ্যাঁ, তাহলে শ্রেণী অন্তর ব্যাপারটা গেল। এবার শ্রেণীর সীমা, না কোনো শ্রেণীর পান্তস্থ মানগুলোকে বলা হয় শ্রেণী সীমা। এইখানে প্রথম শ্রেণীটির দেখো এই 70 আর 105 এগুলো হচ্ছে প্রথম শ্রেণীটির শ্রেণীসীমা। 70টাকে বলা হয় নিম্ন শ্রেণীসীমা, 105টাকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণীসীমা। প্রথম শ্রেণীটা যেমন 70 থেকে 105, 70টা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, আর 105টা হচ্ছে প্রথম শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা শ্রেণীর পান্তস্থ যে মান, সেই পান্তস্থ মানগুলোকে বলা হয় শ্রেণী সীমা। শ্রেণী সীমা ধারণাটা পেলে, শ্রেণী সীমার নিম্ন মানটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমা, ঊর্ধ্ব মানে বৃহত্তম মানটাকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণী সীমা। তাহলে দ্বিতীয় শ্রেণীটি নিম্ন শ্রেণী সীমা কত? 105, ঊর্ধ্ব শ্রেণী সীমা 140। শ্রেণী সীমার ব্যাপারটা গেল। এরপরে আসছে কি, হ্যাঁ এখানে একটা কথা বলি, এইখানে যে আমি 70 থেকে শুরু করেছি আর 280-তে যে শেষ করছি, কিন্তু দেখো এই রাশি তথ্যে কোথাও 70 মানটা নাই আর 280 মানটাও নাই, কিন্তু তবু আমি 70 থেকে শুরু করেছি আর 280-তে যে শেষ করেছি, এরও একটা কারণ আছে। 70 মানটাও তো রাশি তথ্যে নাই আর 280 মানটাও নাই না, সেক্ষেত্রে বলছে শ্রেণী সীমা নির্ধারণের সময় অবিন্যস্ত চলের সর্বনিম্ন মান থেকে যে শুরু করতে হবে এবং সর্বোচ্চ মানে গিয়ে শেষ করতে হবে এমন কোনো বাঁধধরা নিয়ম নেই। সকল শ্রেণীর প্রসার একই মান রাখার জন্য প্রয়োজন বোধে চলের সর্বনিম্ন মান অপেক্ষা কম অথবা সর্বোচ্চ মান অপেক্ষা বেশি আমরা নিতে পারি। তাহলে চলের সর্বনিম্ন মান অপেক্ষা কম যে কোনো উপযোগী সংখ্যাকে প্রথম শ্রেণীর নিম্ন সীমা, আর চলের সর্বোচ্চ মান অপেক্ষা বেশি শেষ শ্রেণীসীমার ঊর্ধ্বসীমা হিসেবে ধরতে পারি। এখানে কি না, প্রসারটাকে ঠিক রাখার জন্য আমি এটা করেছি, মানে সব ক্ষেত্রেই যেন এদের ডিফারেন্সটা 35 আসে। কারণ কি, শ্রেণী দৈর্ঘ্যটা যেহেতু 35, 6 দিয়ে ভাগ করে প্রায় 35 পেয়েছি, তাহলে সব কটার শ্রেণী দৈর্ঘ্য 35 রাখার জন্যে আমি 70 থেকে শুরু করেছি, 280-তে যে শেষ করেছি। যদিও 70 আর 280 তথ্যে ছিল না, এটা করেছি কেন? প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যটা ঠিক রাখার জন্য। এটা তোমরা করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে শ্রেণী সীমা কয় ভাগে ভাগ করা যায়, না বলছে শ্রেণী সীমা 2 ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর একটা শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি। একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। শ্রেণী বহির্ভূত পদ্ধতিটা কি বলছে না, বলছে পদ্ধতিটির প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হয় এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, ঠিক পরবর্তী শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। যে কথাটা আগে বলছিলাম, যে বলবো আমি তোমাদেরকে কেন এই যে 70 থেকে 104 পর্যন্ত নিচ্ছিলাম, 105টা পরবর্তী শ্রেণীতে ধরছিলাম, কারণ এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এখানে কি শ্রেণী বহির্ভূত পদ্ধতিটা কি না, প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তীটি শ্রেণীর নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হয়েছে। এই প্রথম শ্রেণীটির ঊর্ধ্বসীমা 105, সেটা দেখো ঠিক পরবর্তী শ্রেণীর ঊর্ধ্বসীমা হিসেবে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা 140, সেটা তৃতীয় শ্রেণীর নিম্নসীমা হিসাবে প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এই পদ্ধতিতে প্রত্যেকটা শ্রেণীর
ঊর্ধ্বসীমা মান সেই শ্রেণীটিতে প্রকাশ করা হয় না, ঠিক পরবর্তী শ্রেণীতে সেই মানটা ধরা হয়। তাই এই শ্রেণী বহির্ভূত যে পদ্ধতিতে এইখানে এই 105 মানটা পরিসংখ্যার ক্ষেত্রে এই প্রথম শ্রেণীতে ধরবো না, সেটা পরবর্তী শ্রেণীতে ধরবো। এটা গেল শ্রেণী বহির্ভূত। এবার আসছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি বলছে না, প্রতিটি শ্রেণীর নিম্নসীমা ঊর্ধ্বসীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। প্রতিটি শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। ধরো ছকটা যদি এভাবে আমি করতাম, কি প্রথম হচ্ছে দৈনিক খরচ, সেটা এক্স, ট্যালির মার্ক, আর পরিসংখ্যাটা হচ্ছে এফ। যদি আমি এভাবে লিখতাম, ধরো কিভাবে, ধরো আমি প্রথম শ্রেণীটাকে ধরলাম 70 থেকে 104, তারপরটা ধরলাম 105 থেকে 139, তারপরটা ধরলাম 140 থেকে 174, তারপর শ্রেণীটাকে ধরলাম 175 থেকে 209, তারপরটা ধরলাম 210 থেকে 244, এটা তারপরে ধরুন 245 থেকে 279, এখানে 279তে শেষ করছি, কারণ প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 34 রাখার জন্য। এখানে দেখো প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য মানে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা বিয়োগফল। 104 থেকে 70 বিয়োগ করলে 34, 139 থেকে 105 বিয়োগ করলে 34, 174 থেকে 140 বিয়োগ করলে 34। এখানে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য 34, সেই জন্যই এখানে 279তে যে শেষ করেছি, 280 নয়, কারণ প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য ঠিক রাখার জন্য। এইখানে দেখো প্রত্যেকটা শ্রেণীর যে নির্দেশক সীমাগুলি সেগুলো এই শ্রেণী অন্তর্ভুক্ত। তার মানে প্রথম শ্রেণীতে 70 আর 140 যদি তথ্য থাকে, সেই তথ্যটা পরিসংখ্যার ক্ষেত্রে প্রথম শ্রেণীতেই নির্বাচিত হবে। দ্বিতীয় শ্রেণীতে যদি 105 আর 139 যে সংখ্যাগুলো, সেগুলো দ্বিতীয় শ্রেণীতেই নির্বাচিত হবে, তৃতীয় শ্রেণীতে না। তৃতীয় শ্রেণীতে দেখো 140 থেকে 174 পর্যন্ত সংখ্যাগুলো এই শ্রেণীতেই নির্দেশ হবে। এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এক্ষেত্রে তোমরা ঘরে পরিসংখ্যাগুলো সব বার করবে, ঠিক আছে? তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত আর শ্রেণী বহির্ভূত পদ্ধতি দুটো জানলে। এবার আসছে শ্রেণী সীমানা। আগে বলেছিলাম শ্রেণী সীমা, এখানে আসছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা দুটো কিন্তু আলাদা জিনিস। যদিও বহির্ভূত পদ্ধতিতে দুটো একই দাঁড়ায়, কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিতে দুটো আলাদা হয়। তাহলে শ্রেণী সীমা তোমরা আগেই শিখেছো, যে ওই যে কোনো শ্রেণীর প্রান্তস্থ যে মানগুলোকে তাকে শ্রেণীর সীমা বলা হয়। এবার শ্রেণীর সীমানা কাকে বলবো না, শ্রেণী সীমানা বলছে কোনো রাশির ক্রমিক শ্রেণী সীমানাগুলি মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদয়কে ওই শ্রেণী সীমানা বা শ্রেণী সীমান্ত বলা হয়। এই যে ধরো 104 আর এখানে 105 থেকে শুরু হয়েছে, তাহলে 104 আর 105-এর মাঝে তো ফাঁক রয়ে গেল। তাহলে এই যে ফাঁকটা পূরণ করার জন্য যেই পর্যন্ত শ্রেণীর সীমাগুলোকে টানা হয়, সেটাই হচ্ছে শ্রেণী সীমান্ত বা শ্রেণী সীমানা। তাহলে কিভাবে টানবো না, বলছে তার একটা নিয়ম আছে। বলছে ধরো কোনো শ্রেণী ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার অন্তর হচ্ছে ডি। এইখানে যেমন 104 আর 105 মানে প্রথম শ্রেণীর নিম্ন সীমা আর দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমার বিয়োগফলটা এখানে কত, 1, তাই তো? তাহলে কি বললাম, ধরো কোনো শ্রেণী ঊর্ধ্বসীমা এবং ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার অন্তর ধরো ডি। সেক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা হবে
মাইনাস d/2, আর ঊর্ধ্ব ঠিক আছে। তাহলে ডিটা কি? ডিটা হলো কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমার অন্তর, অন্তর মানে বিয়োগ। তাহলে এইখানে দেখো এর ঊর্ধ্বসীমা 105, এর নিম্নসীমা 104, তাহলে এই দুটোর অন্তর মানে বিয়োগফল 105 বিযুক্ত 104। তাহলে এখানে ডি সমান কত হলো? 1। তাহলে প্রথম শ্রেণীটির নিম্নসীমা কি হবে? প্রথম শ্রেণীর নিম্ন সীমানা কত হবে? প্রথম শ্রেণীর নিম্ন সীমানা হবে, দেখো প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 70 বিযুক্ত d/2, ডি মানে এখানে 1/2 মানে 70 বিযুক্ত 0.5, একে 2 দিয়ে ভাগ করলে 0.5, তার মানে 69.5। প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমানা কত হবে না? প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমা প্লাস d/2, ঊর্ধ্ব সীমা কত? 104, তাহলে 104 যুক্ত হাফ, তার মানে 104 যুক্ত 0.5, তার মানে 104.5। ঠিক আছে। তাহলে এই যে ইয়েগুলোকে এরপর যদি আমি শ্রেণী সীমানা হিসাবে টানি তাহলে কি হবে? প্রথমটা হবে 69.5 থেকে 104.5, দ্বিতীয়টা কত হবে? 104.5 থেকে 139.5, তৃতীয়টা হবে 140.5, হ্যাঁ 139.5 থেকে 174.5, এরটা হবে 174.5 থেকে 209.5, এটার কত হবে? 209.5 থেকে 244.5, শ্রেণী সীমানা বলছি। শেষটা হবে 244.5 থেকে 279.5। এখন দেখো মধ্যবর্তী স্থানগুলো পূরণ হয়ে গেছিল, যেখানে এখানে ছিল দেখো 70 থেকে 104, মানে 104 আর 105-এর মাঝে যে ফাঁক ছিল সেগুলো এখানে শ্রেণী সীমানা দ্বারা পূর্ণ হয়ে গেছে। কি হয়েছে? 69.5 থেকে 104.5, তাহলে এখানে দেখো 104.5, ঠিক পরবর্তী শ্রেণীতে চলে গেছে 104.5 থেকে 139.5, তাহলে এখানে আর কোনো ফাঁক রইল না। তাহলে এটাই হচ্ছে শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা দুটো আলাদা জিনিস। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে মধ্যক। মধ্যক জিনিসটা কি? মধ্যক বলছে কি না, কোনো শ্রেণী ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2, ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2, অথবা এটা লিখতে পারো, অথবা ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। তাহলে মধ্যক ব্যাপারটা কি? মধ্যক হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2, অথবা ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2, যে কোনো একটা। তাহলে ধরো প্রথম এই যে ছকটার মধ্যক কত হবে? এর ঊর্ধ্ব হচ্ছে 104 আর নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 70, তার মানে 104 না এইটা
প্রথমটা ছকটা কথা নিয়েছিলাম, এই যে এটা কত ছিল 105 ঊর্ধ্ব শ্রেণী সীমা আর নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 70। তাহলে এটা মধ্যক কত 105 যুক্ত 70/2, তাই তো। ঊর্ধ্ব শ্রেণী সীমা হচ্ছে 105 আর নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 70/2, তার মানে 175/2, মানে 175কে 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তার মানে কত হলো 87.5। তাহলে মধ্যকটা বেরোলো কত প্রথম শ্রেণীটা 87.5। ঠিক এরকম করে পরবর্তীগুলো বার করতে পারবে। তাহলে এটা হলো মধ্যক। এরপর যে জিনিসটা আসছে সেটা কি, এরপর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব ব্যাপারটা কি বলছি, পরিসংখ্যা ঘনত্ব সমান উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হবে, প্রথম শ্রেণীতে দেখো পরিসংখ্যা ছিল 7, ঠিক আছে। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্যটা কত, শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে কি ঊর্ধ্ব শ্রেণী সীমা আর নিম্ন শ্রেণী সীমার বিয়োগ। তাহলে 105 থেকে 70 বিয়োগ করলে 35, প্রত্যেকটা ক্ষেত্রেই শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 35। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35 আর পরিসংখ্যা হচ্ছে 7। তাহলে প্রথমটার ক্ষেত্রে ঘনত্ব কি হবে 7/35, 7 একে 7, 5 7 35, মানে 1/5, 1/5 দিয়ে ভাগ করলে 0.2, দেখা যাচ্ছে পরিসংখ্যা ঘনত্ব গেল। তার পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। এগুলো মনে রাখতে হবে, আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা ব্যাপারটা কি না, উক্ত শ্রেণীর পরিসংখ্যা, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। তাহলে দেখো উক্ত শ্রেণীর এখানে পরিসংখ্যা, প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা যদি বার করতে চাই তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা 7 আর মোট পরিসংখ্যা 50, তাহলে 7কে 50 দিয়ে ভাগ। তাহলে আপেক্ষিক প্রথম শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা হয়ে যাবে 7/50, 7কে 50 দিয়ে ভাগ করলে কত হবে 0.14। এটা হলো আপেক্ষিক পরিসংখ্যা। এবার হচ্ছে পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যা শতকরা হারটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ, এটা জানবে, আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ। আপেক্ষিক পরিসংখ্যা সমান আবার কি না, আপেক্ষিক পরিসংখ্যা সমান হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তাকে 100 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে কত বেরিয়েছিল প্রথম শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা 0.14, তাকে 100 দিয়ে গুণ মানে 14, ঠিক আছে। তাহলে মনে রাখবে পরিসংখ্যা শতকরা হার হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ। এবার একটা কথা বলছি যে পরিসংখ্যা বিভাজন তালিকায় সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফল সর্বদা 1 হবে। এই যে ধরো প্রথম শ্রেণীটি আপেক্ষিক পরিসংখ্যা বার করলে, দ্বিতীয় শ্রেণী আপেক্ষিক পরিসংখ্যা বার করলে, এরকম করে সবকটা শ্রেণী আপেক্ষিক পরিসংখ্যা বার করলে নিয়ে সবকটার যোগফল কিন্তু 1 হবে, তবে জানবে তোমার ছক ঠিক আছে। এরকম রাখবে, শর্ট কোশ্চেন আসে যে সব কোনো পরিসংখ্যা বিভাজন তালিকায় মোট
আপেক্ষিক কোনো পরিসংখ্যা বিভাজন তালিকায় সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফলের মান কত, এটা শর্ট কোশ্চেন আসে। তাহলে কি হলো, সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফল হচ্ছে 1। আর একটা কথা মনে রাখবে যে সকল শ্রেণীর পরিসংখ্যার শতকরা ভাগের যোগফল 100। এই যে প্রথম শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার 14 বেরিয়েছে, ঠিক এরকম করে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার কিছু একটা বেরোবে, এরকম করে তৃতীয় চতুর্থ এরকম সবকটা বেরোবে। তাহলে সবকটার যেন শতকরা হারের যোগফল যেন 100 হয়, এটাও শর্ট কোশ্চেন আসে। যে কোনো বিভাজন তালিকায় পরিসংখ্যা বিভাজনের শতকরা হারের যোগফল কত, কত বললাম 100। তাহলে আমি এই ভিডিওতে তোমাদের যে একটা বেসিক ধারণা রাশি বিজ্ঞান সম্পর্কে সেটা আমি তোমাদেরকে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি অঙ্কগুলো করাবো। ধন্যবাদ।